দেখেন, আমি এখানে অনেকগুলো ইস্যু সামনে এসেছে। সেটা হলো যে ভারতের যে জাতীয় ঐক্যমত্য আছে সেটার কম্পারিজন বাংলাদেশের সাথে আপনি করেছেন, এইটা একটা ব্যাপার এসেছে। আরেকটা ব্যাপার এসেছে যে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ইলেকশন ছাড়াই ইউনূস যাতে 5 বছর থাকতে পারে, এটি আরেকটি আলোচনা এসেছে। এই দুটি আলোচনা, শেষের আলোচনাটা আমি বলছি, বাট প্রথম আলোচনাটা একটু জরুরি আলোচনা। দেখেন, আমি একটা গল্প প্রায় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে করি, আজকেও সেই প্রোগ্রামে, আজকের এই প্রোগ্রামে আমার মনে হয় এই আলোচনাটা প্রাসঙ্গিক। 2019 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয় ভারত ইংল্যান্ডে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ওভালে গিয়েছি। আমি আর আমার সাথে ছিলেন আমার সিনিয়র তখন ছিলেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আমরা দুজন ওভাল স্টেডিয়ামে গেছি। তো সেখানে ভারতের সাথে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল ওভাল স্টেডিয়ামে। তো ভারতের যারা সমর্থক আছে সেখানে ভালোই সমর্থক আছে। বাংলাদেশ ওই ম্যাচে 87 রানে অল আউট হয়ে যায়। তো খেলার সময় আমাদের মন টনটা খারাপ ছিল, কারণ একের পর এক উইকেট যাচ্ছিল। তো তখন ভারতের সমর্থকরা তারা স্লোগান দিচ্ছে তাদের দেশের জন্য, বন্দে মাতরম। আবার আরেকটা স্লোগান দিচ্ছিল ভারত মাতা কি। তখন আরেক দল বলছে জয়, অর্থাৎ তারা এইভাবে স্লোগান চ্যান্ট করছিল। তো বাংলাদেশের আমরা যারা দর্শক ছিলাম, আমাদেরও খুবই মনে হলো যে আমরাও মানে খেলার সময় আমরা স্লোগান দিব। তো আমাদের সাথে আমরা খুব বেশি মানুষ যে গেছি ভারতের মতো ওরকম না, বাট গিয়েছি আমরা। তো সেখানে বাংলাদেশের এক গুচ্ছ ছেলে তারা বলল জয়, ওদের সাথেই আরেকটা অংশ বলল জয় বাংলা। আমরাও সেখানে জয় বাংলা বলেছি। এটা আমাদের স্টেডিয়ামে আমাদের দেশের জন্য আমরা চ্যান্ট করেছি। হঠাৎ করে আমাদের পেছনে এক দল ছেলে খুবই ভয়ঙ্কর একটা গালি দিয়ে বসলো। তারা তখন আপনার একটা আওয়াজ তুললো, বাংলাদেশ জিন্দাবাদ। অর্থাৎ এই যে আমরা ওইখানে জয় বাংলা বলেছি বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার জন্য, এইটাকে তারা একটা পলিটিক্যাল স্লোগান মনে করে আমাদেরকেই গালিগালাজ দিয়ে তারা বাংলাদেশ জিন্দাবাদ বললো। অর্থাৎ স্টেডিয়ামে জয় বাংলা চলা যাবে না, সেই বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে। ঠিক বাংলাদেশের পলিটিক্সে যেটা হয় সেই ঘটনা তারা স্টেডিয়ামে ঘটালো। এই ঘটনাটা তো আমার নিজের জীবনে দেখা। তখন আমাকে মঞ্জু ভাই, আমার যে সিনিয়র মনিরুল ইসলাম মঞ্জু, তিনি আমাকে বললো যে দেখছো, বাংলাদেশের এই জায়গাটা থেকে আমাদের যে একটা জাতিগতভাবে একটা ফাটল, ক্র্যাক, এটা পরিষ্কার। তো এই জিনিসটাকে আমি আসলে ওই স্টেডিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। এটা নিয়ে আমি বোঝার চেষ্টা করেছি, পড়েছি। আমি দেখলাম যে ইতিহাসটা খুব সোজা। এইটার পুরো জিনিসটাই হয়েছে 71 সালে যেই পরাজিত যে শক্তিরা ছিল বাংলাদেশে, ওই সময় 1970 সালের ইলেকশনে সবাই আওয়ামী লীগকে ভোট দেয়নি। সেখানে মনে হয় 54 বা 62%, আমি আসলে আমার এই কোর্টকে কেউ যাতে রেফার না করে, বাট সামথিং লাইক দিস আমরা ভোট পেয়েছি। বাট বাকি একটা বড় অংশ কিন্তু ভোট পেয়েছে মুসলিম লীগ, পিডিবি, জামাতে ইসলামী, এরা পেয়েছে। তো মুক্তিযুদ্ধের পরে এদের পরিণতি কি হবে বা এরা কেন বাংলাদেশকে গ্রহণ করতে পারেনি, এইটা নিয়ে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আমরা বিচার শুরু করেছিলাম দালালদের, বিচারটাও আমাদের যে পরিপূর্ণ হতে পেরেছে তা না। এর মধ্যে তো বঙ্গবন্ধুকে হত্যাই করা হয়েছে, বিচার চলছিল। অনেককে ক্ষমা করে দেওয়ার পরেও প্রায় 720 জনের মতো বিচার চলছিল। সেই বিচারগুলো শেষ হতে পারেনি। সায়েম, মোশতাক, জিয়াউর রহমান তারা এসে সবাইকে খালাস দিয়ে দিল। আপনার 81 পর্যন্ত দালালরা মুক্তি পেল, যাদের বিচার চলছিল, যেই 752 জন মনে হয়, আমি ভুল না করে থাকলে, আমি সংখ্যা হয়তো বা ভুল হতে পারে। তো এন্ড অফ দ্য ডেতে আমরা মুক্তিযুদ্ধের পরে একটা জাতিকে ঐক্যবদ্ধভাবে আমরা আসলে গড়ে তুলতে পারিনি। এরপরে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্ত বুদ্ধি, প্রগতির পক্ষে যারা আছে একটা বড় অংশ, তাদেরকে দমানো হলো। ফলে বাংলাদেশ বিভাজন হতে 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 90 সালে যদিও আমরা গণতন্ত্রের একটা ধারাতে ফেরত এসেছি, 2004 সালের 21শে অগাস্ট এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা বড় আঘাত এলো 21শে অগস্টের গ্রেনেড হামলা। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের উপর একটা হামলা এলো। তারা তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের পছন্দ মতো বিচারপতিকে রাখা, এইসব সমস্ত কিছু করে জাতিকে বিভাজনের পর বিভাজন করে দিল। এরপরে যখন আমরা এইটাকে ঠিক করতে চাইলাম, অর্থাৎ আমরা
72 থেকে আবার শুরু করতে চাইলাম, রাজাকারদের বিচার শুরু করলাম 2009 সালের পরে, তখন আবার এই জাতিকে বিভাজিত করে দিল এই বিএনপি জামাত জোটেরা নানান রকমের অপপ্রচার চালিয়ে নানান ভাবে। এরপরে কি হয়েছে না হয়েছে সেগুলো আপনারা দেখতে পেয়েছেন। ফলে বাংলাদেশ এত বেশি বিভাজিত, এত ভয়ঙ্কর, এখানে একজন প্রগতিশীলের কথা আর একজন একটা মোল্লার কথা আপনি যখন শুনবেন, মানে মোল্লা বলতে সাম্প্রদায়িক মোল্লা, মোল্লা কিন্তু অনেক ধরনের আছে। মোল্লা একটা সম্মানিত শব্দ, এটাকে খারাপ ভাবা বা মুফতি মোল্লা এগুলাকে খারাপ শব্দ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যেমন সুন্নি মুফতি মোল্লারা আছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্ত বুদ্ধি এগুলোতে বিশ্বাস করে, একই সাথে ওহাইবিজম আছে, উগ্রপন্থী যারা আছে তারা বাংলাদেশের এগুলোকে বিশ্বাস করে না। এদের সাথে যোগ হয়েছে এই জামাতি ইসলামের মওদুদিবাদ, জাতীয়তাবাদ দল নামের এক ভয়ঙ্কর বিষবৃক্ষ। এই সমস্ত কিছু মিলে একটা জাতি বিভাজিত। ফলে আপনি যে আক্ষেপটার কণ্ঠ আপনার মধ্যে পাওয়া যায় যে ওইখানে কংগ্রেসও এক হয়েছে বিজেপির সাথে, হবেই তো, ওদের তো ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটাতে ওরা এক। আপনি যদি বাংলাদেশে আজকে কেউ আক্রমণ করে, দেখবেন বিএনপি জামাত এক হয়ে যাবে, আওয়ামী লীগের অধীনে তখন প্রগতিশীলরা এক হয়ে যাবে। দুইটা দুই রকমের। এই যে বিএনপি, এখন বিএনপি আর আওয়ামী লীগ একসাথে যে বসবে সেই সুযোগ কোথায়? আপনাকে সেই সুযোগ তো করে দিয়েছে 1990 সালে এরশাদের পতনের পর। তো এরপরে আপনি 21 আগস্টের গ্রেনেড মারলেন কেন? 2001 সালে আপনি হিন্দুদের উপরে এই গণহত্যা চালালেন কেন? 5ই আগস্টের এই ঘটনার পরে আপনি এটা, তো সুতরাং একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তো আমরা দীর্ঘ সময় ধরে গেছি। তবে বাড়ি ভাই, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি 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 অ্যাজ এ একজন আমি 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 এখন যেহেতু রাজনীতির মাঠে আমি নেমেছি, রাজনৈতিক জীবন আমাকে কোনো না কোনো ভাবে আমাকে জীবন এখানে টেনে এনে নামিয়েছে। আমার বিরুদ্ধে মামলা, হামলা, নানান ধরনের ঘটনার কথা আপনি জানেন। যদি কোনোদিন জীবনে সুযোগ পাই, যদি কোনোদিন আমার এই জীবনে সুযোগ হয়ে থাকে বাড়ি ভাই, তাহলে একটা জিনিস ডেফিনেটলি আমরা তরুণরা করব, সেটা হচ্ছে এই দেশের তরুণদেরকে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিব, ইটস এ ওয়ান কান্ট্রি। এটা একটা কান্ট্রি, এটা একটা জায়গার দেশ। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান, আমাদের যারা ওয়ার হিরোজ আছে, যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে, যে যেই রকমের অবদান রেখেছে, এরা হচ্ছে জাতির এক সাইডে। এবং এই চেতনার আলোকে যুবকদেরকে, তরুণদেরকে আমরা একত্রিত করব। অপরাধীদের বিচার হবে বাংলাদেশে। এই বিচারের পরে আমরা রিকনসিলিয়েশন থিওরিতে যেতে চাই।